2026 ভোটের আগে ইতিমধ্যেই কিন্তু ধর্মীয় রাজনীতি পশ্চিম ভারতবর্ষের ইউপি বা এই ধরনের যে হিন্দিভাষী রাজ্যগুলোর মতো এখানেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু প্রধান ভূমিকায় চলে এসেছে। এটা একটা পরিকল্পিত একটা মানে কি একটা পরিকল্পিত ভাবে রাজনীতিটাকে এইভাবে ভাগ করে দেওয়া হচ্ছে, হিন্দু মুসলমান একটা বাইনারিতে ভাগ করে দেওয়া হচ্ছে, যাতে মানুষের যে ক্ষুধার প্রশ্নটা, মানুষের যে জল জমি জঙ্গলের প্রশ্নটা, মানুষের যে মানে ঘর বাড়ির প্রশ্নটা, যে পেটে ভাতের প্রশ্নটা, সেইগুলো যাতে সামনে না আসতে পারে সেই কারণে কিন্তু তারা এইভাবে যে হিন্দু মুসলমান ভাগ করে দিচ্ছে, এবং সেটা যাতে দুটোর পার্টির মধ্যে ব্যাপারটা থাকে। এবং এটা আমরা চাই বা না চাই কিন্তু এই আশঙ্কাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এটার জন্য শুধুমাত্র সংঘ পরিবারকে আমি বলবো না, এটার জন্য কিন্তু দুটো একইভাবে সংঘ পরিবার যেমন দায়ী, তেমনি আমরা তৃণমূল কংগ্রেসকেও দেখতে পাচ্ছি মসজিদ বানাচ্ছে, এখানে তারা মন্দির মহাকাল মন্দির বানাচ্ছে। এই যে মন্দির মসজিদের রাজনীতি, এইটা কিন্তু ভারতবর্ষের মানুষের মধ্যে একটা ভয়ঙ্কর ভাবে চালিয়ে দেওয়া হচ্ছে। পশ্চিম বাংলার এতকাল যে দীর্ঘকাল ধরে যে বাম এবং গণতান্ত্রিক আন্দোলনের প্রাধান্য ছিল, সেইটার বিপরীতে তারাই ধর্মীয় রাজনীতি দিয়ে মানুষকে বুঁদ করে রাখতে চাইছে, যাতে অন্য বৃহত্তর প্রশ্নটা, যাতে এই যে প্রশ্নগুলো আজকে আমরা তুলছি, যেভাবে যে পশ্চিম বাংলার জেলে বহু রাজনৈতিক বন্দী রয়েছে, তাদের মুক্তির প্রশ্নটা নিয়ে যাতে আমরা কথা বলতে না পারি, পশ্চিমবাংলার যে মানুষের পশ্চিমবাংলা থেকে যে হাজার হাজার পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে চলে যাচ্ছে, যাতে আমরা সেই প্রশ্নগুলো তুলতে না পারি, যাতে মানুষের যে 100 দিনের কাজে যে দুর্নীতির প্রশ্ন, শিক্ষার যে দুর্নীতির প্রশ্ন, যাতে সেগুলোকে আমরা তুলতে না পারি। মানুষকে এইভাবে তারা ধর্ম রাজনীতির মধ্যে বুঁদ করে যে বড় বৃহত্তর প্রশ্নগুলো, যে সেখানকার অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সেই প্রশ্নগুলো থেকে দূরে সরিয়ে রাখতে চাইছে। এবং এ ব্যাপারে প্রায় সমস্ত বড় দলগুলো এর সঙ্গে যুক্ত, কেউ কাউকে ছেড়ে আপনি বলতে পারবেন না যে এই করছে না। দেখুন, এই সিএ এর প্রশ্নে যে সুপ্রিম কোর্ট যে কথাটা বলেছে, এইটা হওয়াটা অনিবার্য ছিল। এটা হওয়াটা অনিবার্য ছিল কারণ সিএ তে যেই মাত্র আপনি আবেদন করছেন সেই মাত্র কিন্তু আপনাকে বলে দিতে হচ্ছে যে আপনি বাংলাদেশী। আপনি যেই মাত্র নিজেকে বাংলাদেশী ঘোষণা করে দিচ্ছেন নিজে থেকে, সেই মাত্র আপনি কিন্তু আপনার নিজের ভোটাধিকারটা নিজেই ছেড়ে দিচ্ছেন। আপনার নাগরিক যে অধিকার, আপনি যেটা এতদিন আপনি নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে দাবি করে যে অধিকার আপনি অর্জন করছিলেন, ভোগ করছিলেন, আপনি কিন্তু নিজেই কিন্তু সিএ আবেদন করে আপনি কিন্তু সেটা ছেড়ে দিলেন। এই যে সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে তুমি যতক্ষণ না নাগরিকত্ব পাচ্ছ, যখন তুমি সিএ তে আবেদন করেছো নাগরিকত্বের জন্য, সিএ তে তুমি আবেদন করছো মানে তুমি তো নাগরিকত্বের জন্যই আবেদন করেছো, তাহলে সিএ তে নাগরিকত্ব যতক্ষণ তুমি না পাবে তো তুমি তো তোমার ভোটাধিকার তো তুমি পাবে না, কারণ তুমি তো আগেই নিজেকে বাংলাদেশি বলে দিয়েছো। তো ভারতবর্ষের আইন অনুযায়ী ভোটের অধিকার একমাত্র তো ভারতীয়রাই ভোট দিতে পারে, ভারতের নাগরিকরাই তো ভোট দিতে পারে। কাজে ভারতের নাগরিক যদি সে না হয়, সে কি করে ভোট দিতে পারবে? সে তো নিজেই এটাকে, এই যে বিজেপির এই যে রাজনীতি, মতুয়ারা কিন্তু বা দলিতরা বা যারাই এই সিএ তে আবেদন করেছে, তারা কিন্তু বিজেপির ক্ষুদ্র নোংরা পলিটিক্সের তারা শিকার হয়ে গেল। তারা বিজেপি এই যে সিএ ক্যাম্প গুলো করলো, বহু মানুষকে তারা কিন্তু লোভ দেখালো যে সিএ তে আবেদন করো, আমি অমিত শাহ বলে দিয়েছে নাগরিকত্ব হয়ে যাবে ইত্যাদি। কিন্তু ঘটনা যে আশঙ্কা ছিল তাই হলো। সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট একদম সঠিকভাবেই বলেছে যে নাগরিকত্ব না পাওয়া পর্যন্ত তুমি তো ভোট দিতে পারবে না। এবং এইটা বিজেপি বা সংঘ পরিবারের যে সংকীর্ণ নোংরা রাজনীতি, তারই শিকার হলো এই মতুয়া বলুন, উদ্বাস্তু বলুন, যারাই সিএ তে আবেদন করেছে, তারা নিজেরা নিজেদের বিপদ ডেকে এনেছে এই যে বিজেপি বা সংঘ পরিবারের ফাঁদে পা দিয়ে। এটা একটা ফাঁদ, আমরা গোড়া দিকে বলছি সিএ এটা একটা ফাঁদ, যে এই ফাঁদে যে পা দেবে সে নিজের বিপদ দেখবে। এবং এইভাবে মতুয়া বলুন বা দলিত বলুন, যারাই বলুন, বা যে কোনো বাংলাদেশ থেকে যারা এসছে তারা সিএ তে আবেদন করেছে, প্রত্যেকে সেই ফাঁদে পা দিয়েছে এবং নিজেদের বিপদ ডেকে এনেছে। ভারতবর্ষে এই মুহূর্তে যে সব থেকে বড় যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, সেটা হচ্ছে যে ছত্তিশগড়, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্র, ঝাড়খণ্ড, অনেকগুলো রাজ্যে যারা মাওবাদী রাজনীতি করার অভিযোগে শয়ে শয়ে মানুষকে ভুয়া সংঘর্ষে হত্যা করছে, অসংখ্য মানুষকে তাদেরকে বিনা বিচারে জেলে আটক করে রেখেছে, এবং কয়েক কোটি আদিবাসী মানুষ তাদের যে জল জমি জঙ্গল থেকে উৎখাত করে তাদের যে জমি সেইগুলো তারা বড় বড় পুঁজিপতিদের হাতে তুলে দিচ্ছে।
এই যে সব থেকে ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনা এই মুহূর্তে ঘটছে, সেই সমস্ত তার প্রতিবিধান চেয়ে এবং এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর প্রতিবাদে আজকে আমরা কলেজ স্ট্রিট থেকে ধর্মলা পর্যন্ত আমরা মিছিল করে এখানে এসেছি। দ্বিতীয়ত, আমাদের আজকের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে এসআইআর এর বিরোধিতা করা। কারণ আমরা এটা মনে করি যে এসআইআর এর পেছনে রয়েছে একটা ভয়ঙ্কর পরিকল্পনা, সেটা হচ্ছে এনআরসি। একটা বিপুল সংখ্যক মানুষ, বিপুল সংখ্যক মহিলা, আদিবাসী, দলিত এবং মুসলমান, তাদের যে ভোটাধিকার কেড়ে নেওয়া, তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া, এই যে একটা ভয়ঙ্কর চক্রান্ত রয়েছে, এর বিরুদ্ধে কথা বলা, এটাও এর বিরুদ্ধে মানুষকে সচেতন করা, এটা হচ্ছে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কর্মসূচি। মূলত এই দুটো আমাদের বিষয়। এবং একই সঙ্গে আমরা যেটা বলছি সেটা হচ্ছে ইউএপিএ এবং এনএসএ এর মতো যে ভয়ঙ্কর যে কালা আইন, যে কালা আইনে একবার যদি কেউ গ্রেপ্তার হয়, সে জামিন পায় না, বছরের পর বছর তাকে বিচারাধীন বন্দী হিসেবে জেলে পৌঁছে মরতে হয়। আমরা একটা তথ্য দেখলাম যে সারা দেশে এই মুহূর্তে 10,000 বন্দী আছেন যারা ইউএপিএ আইনে বন্দী। তার মধ্যে মাত্র 300 জন আছেন যারা সাজাপ্রাপ্ত। বাকিরা এইভাবে বছরের পর বছর তারা জেলে থাকবেন, বিচারাধীন বন্দী হিসেবে তারা থেকে যাচ্ছেন, এবং অথচ বিচার শেষে তারা বেকসুর খালাস পাচ্ছেন। এই যে একটা প্রসেস ইজ দ্য পানিশমেন্ট, যে বিচার প্রক্রিয়াটাই একটা ভয়ঙ্কর সাজা হিসেবে দেখা যাচ্ছে। আমরা এই কালা কানুন, যে ইউএপিএ এবং এনএসএ, এটাকেও আমরা বাতিল করার যে দাবি আমরা জানাচ্ছি। আমরা আজকের এই একই সঙ্গে এই যে বন্দি মুক্তির কথা যেটা বললাম, যে দেশ জোড়া বন্দি মুক্তি, সেই সোনম ওয়াংচুক যে লাদাখের, যে তারও আমরা মুক্তি দাবি করছি। আমরা শারজিল ইমাম, ওমর খালিদ থেকে যে সমস্ত যারা 5 বছর আগে যাদেরকে এনআরসি সিএ বিরোধী আন্দোলনে গ্রেপ্তার করে একইভাবে ইউএপিএ তে বন্দি করে রাখা হয়েছে, তাদের মুক্তির দাবি করছি। এই সমস্তগুলো বিষয় নিয়েই আমরা আজকে এই মানবাধিকার দিবসে আমরা এই মিছিলটা করছি। কারণ আমরা এটা মনে করছি আজকের ভারতে এইটাই হচ্ছে সব থেকে ভয় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, যেখানে ভুয়ো সংঘর্ষে অসংখ্য মানুষকে হত্যা করা হচ্ছে। রাজনীতি করার যে আমাদের ভারতীয় সংবিধানে রয়েছে যে প্রত্যেকে তার নিজের স্বাধীনভাবে সে রাজনীতি করতে পারে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে একাংশের মানুষকে তার রাজনীতি করার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমরা বারবার ভারত সরকারের কাছে আবেদন করেছি, ভারতবর্ষের সমস্ত মানবাধিকার সংগঠনগুলো তারা একযোগে বলেছে যে দেশের নাগরিককে তুমি এভাবে হত্যা করতে পারো না। সুপ্রিম কোর্টের আদেশ আছে যে তুমি রাষ্ট্র কখনো তার সন্তানকে হত্যা করতে পারে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্র সচেতন ভাবে তার সন্তানকে হত্যা করছে। একটা ভয়ঙ্কর ঘটনা। আপনি দেখুন যে আপনি আজকে যদি কাগজ খোলেন, আপনি সকালবেলা কাগজ খুলেই দেখবেন যে 1 কোটি মাথার দাম ছিল এমন একজন মাওবাদীকে হত্যা করা হয়েছে, ধরা হয়েছে, তাকে জেলে পড়া হয়েছে। রাষ্ট্র তার নিজের নাগরিক, তার মাথার দাম ঘোষণা করতে পারে? আপনি এটা একবার একটা চিন্তা করুন যে ভারতবর্ষের যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমনকি প্রধানমন্ত্রী, তিনি বলছেন যে 31শে মার্চ 2026-এর মধ্যে মাওবাদীদের নিকেশ করে দেবো। নিকেশ করে দেবে মানে কি? মানে হচ্ছে তাকে শারীরিকভাবে খতম করে দেবো। এই যে খতম অভিযান রাষ্ট্র কাকে করছে? একটা রাজনৈতিক শক্তি, তার নিজের নাগরিক, নিজের সন্তান। এই যে তার এই যে অন্যায়, এইটা ভারতবর্ষের সুপ্রিম কোর্ট যেখানে বারবার বলছে যে রাষ্ট্র নিজের সন্তানকে হত্যা করতে পারে না, সেইখানে আমরা অথচ রাষ্ট্র এটা করে যাচ্ছে। আমরা এই যে মানবাধিকার লঙ্ঘনগুলো, সেইগুলো নিয়েই আমরা আজকে কথা বলছি, মানুষকে সচেতন করার চেষ্টা করছি, প্রতিবাদ করছি। আমরা সরকারের কাছে দাবি করছি যে আপনারা মাওবাদীদের সঙ্গে আলোচনা করুন, এই হত্যাযজ্ঞ বন্ধ করুন, আলোচনা করুন, রাজনৈতিক সমস্যার রাজনৈতিক সমাধান করুন। এটাই হচ্ছে আমাদের দাবি। আমাদের রাজ্যে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মতোই কোথায় আমরা দেখছি পুলিশের অতি সক্রিয়তা, আবার কোথাও দেখতে পাচ্ছি আমরা নিষ্ক্রিয়তা। তো মুর্শিদাবাদে লালগোলাতে আমরা দেখেছি যে পুলিশ অতি সক্রিয় হয়ে কিছু সক্রিয় প্রতিবাদী মানুষ তার বাড়িতে গিয়ে সেখানে গাঁজা বা ওই ধরনের নেশার বস্তু দিয়ে তাদেরকে জেলে পড়ার চেষ্টা করছে তাদের অভিযোগে। আবার আমরা কলকাতা শহরে এখানে দেখতে পাচ্ছি একজন চিকেন প্যাটিস বিক্রি করছিল ময়দানে, তাকে তারা গীতা পাঠের আসর বসিয়ে তাদেরকে মারধর করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমরা 3 দিন হয়ে গেল আমরা তাকে গ্রেপ্তার করতে দেখলাম না। এই যে পুলিশের একদিকে অতি সক্রিয়তা, আবার আরেকদিকে নিষ্ক্রিয়তা,
এইখানে একটা খুব ভয়ঙ্কর প্রশ্ন আমাদের কাছে আমাদের তাড়া করে, যে ভারতবর্ষের বা পশ্চিমবাংলার পুলিশও কি আজকে যে তারা হচ্ছে সাম্প্রদায়িক যে বিভাজনের শিকার, তারাও কি একটা কমিউনাল লাইনে চলছে? কারণ মুর্শিদাবাদ হচ্ছে আমরা জানি যে মুসলমান প্রধান একটা জেলা, এবং সেইখানে সে যাদের বাড়িতে ওই নেশার বস্তু দিয়ে তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করছিল যে তারা ধর্মে মুসলমান, তাহলে কি এখানে তারা সেই সেই এই তারা একটা কমিউনাল কার্ড খেলছে? আমরা দেখেছি দুর্গাপুরের ক্ষেত্রে, দুর্গাপুরে কিছু গরু যারা গরু ব্যবসায়ী তাদেরকে আমরা দেখেছি যে যারা সংঘ পরিবারের লোকেরা তাদেরকে মারধর করলো, ভয়ঙ্কর ভাবে মারধর করলো, তাদেরকে হেনস্থা করলো। পুলিশ তাদেরকে প্রথমে খুঁজেই পেল না দীর্ঘদিন, তারপরে যখন আটক করলো তাদের কদিন পরে তারা ছাড়া পেয়ে গেল অল্প কয়েকদিনের। অথচ আমরা দেখলাম শামসেরগঞ্জের ক্ষেত্রে সেখানে প্রায় 800 বন্দী, তাদেরকে মাসের পর মাস আটক করা হলো। সেখানে যেখানে বিপরীতে যারা দাঙ্গা তো কখনো এক হাতে হতে পারে না, দাঙ্গা যদি ঘটে থাকে তাহলে তো দুহাত ছিল, অথচ এক ধর্মের মানুষের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পুলিশ অতি সক্রিয়। এটা খুব দুঃখজনক ব্যাপার। কিন্তু আমরা এইখানে যেমন দুর্গাপুরের ক্ষেত্রে দেখেছি যে তাদের একটা নিষ্ক্রিয়তা অনেক পরে, কিন্তু এখানেও আমরা কলকাতায় দেখছি যে তারা এখনো পর্যন্ত কিন্তু গ্রেপ্তার হয়নি আজকে পর্যন্ত। এই যে নিষ্ক্রিয়তা, এই যে আমাদের আশঙ্কা যে রাজ্য সরকারও যে এই ধরনের এলিমেন্ট যারা যারা সংঘ পরিবারের সঙ্গে যুক্ত থেকে যারা সাম্প্রদায়িক যে আচরণ করে সাম্প্রদায়িক ভাবে মানুষের বিরুদ্ধে অপরাধ করছে, যে তাদের ক্ষেত্রে রাজ্য সরকারও একটা 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 কি বলবো একটা নরম লাইন নিয়ে তাদেরকে সাজা দিতে সেই তৎপরতা আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এইটা আমাদের খুব উৎকণ্ঠা আমাদের জাগছে।